ব্যাংক খাতে তারল্য ৩,৭৭,০০০ কোটি টাকার বেশি, ২৫,০০০ কোটির স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। ঋণ নিতে বেসরকারি খাত আগ্রহ না দেখালে প্রবৃদ্ধি হোঁচট খাওয়ার শঙ্কা। বছর জুড়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন করদাতারা। প্রথম ৩ মাসে ২৫,০০০ টাকা ছাড়। নতুন উদ্যোগে বাড়বে রাজস্ব, আশা অর্থনীতিবিদদের। প্রক্রিয়া সহজ করার পরামর্শ। ৪ বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। ব্যাহত উৎপাদন, বাড়ছে আর্থিক ক্ষতি। ফেব্রুয়ারিতে পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আশা। বড় মৌসুম শেষ না হতেই দিনাজপুরে বাড়ছে চালের দাম। ৩ সপ্তাহে বেড়েছে ৭ টাকা পর্যন্ত। বিদ্যুতের দামের প্রভাব, দাবি মিলারদের। অযৌক্তিক অজুহাত বলছেন পাইকাররা। এবং শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। কঠোর মুদ্রানীতির আশঙ্কায় নিম্নমুখী স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে ১.৫% বেশি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ব্যাংক খাতে ৩,৭৭,০০০ কোটি টাকার বেশি তারল্য রয়েছে। এর মধ্যে ২৫,০০০ কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চয়তা না হলে বেসরকারি খাত ঋণ নিতে আগ্রহী হবে না, এমন তথ্য দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। আর অবকাঠামো সহায়তার অভাবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ফের হোঁচট খেতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, এসএমইর বিকাশ, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় ও ভোগ ব্যয়ের সক্ষমতা বেসরকারি খাতের প্রবৃদ্ধি নির্ভর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার পর্যালোচনায় দেখা যায় ২০১৮-১৯ অর্থ বছরে গড়ে ১১.৩২% ছিল। কোভিডের পর দুবছর তা কমে আসলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতায় ২০২১ সালে ঋণ প্রবৃদ্ধি সর্বোচ্চ ১৩.25% পৌঁছায়। ২০২৪ সালে তা আবারও কমতে শুরু করে। সব মিলে ২০১৯ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি গড়ে দাঁড়ায় ৯.৮৪%। কারণ হিসেবে বৈশ্বিক যুদ্ধ, কঠোর মুদ্রানীতি, জ্বালানি অস্থিরতা, দেশের অভ্যন্তরের রাজনৈতিক পরিবেশ ও খেলাপি ঋণে ব্যাংকগুলোর অবস্থার কারণে বিনিয়োগে পিছু হটে বেসরকারি খাত। ফলাফল সবশেষ ২০২৬-এর এপ্রিলে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি দেখে শিল্প খাত, বেকার হয় লাখ লাখ শ্রমিক কর্মচারী। আবারও অর্থনীতিতে গতি ফেরাতে ২৫,০০০ কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তে ৩,৭৭,০০০ কোটি টাকার তারল্য রয়েছে ব্যাংক খাতে। তবে জ্বালানি নিশ্চয়তা না পেলে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাবেন এবং আবারও অব্যবহৃত থেকে যাবে এই অর্থ। তাদের ঋণ নেওয়াটা কিছু অনুৎসাহিত হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এখানে গ্যাস এবং বিদ্যুতের যে বিষয় আছে। আরেকটা হচ্ছে এনার্জি প্রাইসটা বেড়েছে। তাহলে সব মিলিয়ে আসলে প্রাইভেট সেক্টর এনকারেজড হচ্ছে না। সরকারের জন্য এটা চ্যালেঞ্জ হচ্ছে আসলে উপযুক্ত যদি একটা বিনিয়োগ পরিবেশ যদি সরকার করতে না পারে, তাহলে প্রাইভেট সেক্টর শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে তারল্যটা অ্যাভেলেবল রেখে এটা সম্ভব হবে না। অবকাঠামো ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদেরও। বাইন্ডিং কনস্ট্রেন্ট যেগুলো আছে অর্থনীতিতে, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এইটাকে নিরসন না করলে কিন্তু তাদেরকে আমরা যদি দেই, অনেক সময় দেখা যাবে দুটো জিনিস হতে পারে। এক হলো যে তাদের অনাগ্রহ থাকতে পারে, আর আরেকটা যেটা হতে পারে যে হয়তো নিলেন কিন্তু আবার এই ঋণটা তো এটা তো ঋণ, এটা খেলাপি ঋণে আবার পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিগত ১৭ বছরে জ্বালানি খাত থেকে গেছে আমদানি নির্ভর। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া স্বনির্ভরতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করা ও দেশের অভ্যন্তরে জ্বালানির উৎস খোঁজায় বিদেশি সহযোগিতা খুঁজছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর সাবেক সভাপতি হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যে বিষয়টি জানতে চাইব যে এই যে অবকাঠামো উন্নয়ন না হলে হোঁচট খাবে, এই হোঁচট খাওয়ার ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন যে আসলে কিভাবে হোঁচট খাবে, আর এই যে তারল্য সংকটটা তৈরি হয়েছে এটার বিষয়ে যদি একটু বলতেন যে এটা কিভাবে ওভারকাম করা যায়।
আপনি দুটো জিনিস বলেছেন। একটা হচ্ছে তারল্য সংকট, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল যে চ্যালেঞ্জগুলো আছে। আমি আরেকটা বলব রিফরমেশনস। এই জাতীয় অনেকগুলা চ্যালেঞ্জ রয়ে গেছে। আরেকটা হচ্ছে কনফিডেন্স। আমরা যারা বিনিয়োগকারী আমরা প্রথমত দেখি যে বাংলাদেশে বিনিয়োগ করার মতন অবস্থান আছে কিনা। এক, আমি যে টাকাটা বড় করব ব্যাংক থেকে, যে টাকাটা আমি ইনভেস্ট করব, এটা ROI কি আমার ইনভেস্টমেন্টের সাথে সামঞ্জস্য আছে কিনা। এটা প্রত্যেকটা বিনিয়োগকারী এই জিনিসটাকে দেখেন। আমাদের দেশে বর্তমানে যে তারল্য আমরা যে বাজারে দেখতে পাচ্ছি, এর বিনিময়ে যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য ঋণ নেবেন, ব্যাংক প্রথাগতভাবে আমরা ব্যাংক থেকেই ঋণ নিয়ে থাকি। আমাদের এই ঋণের পরিমাণটা, ঋণের মানে অ্যাক্সেসিবিলিটিটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে এক। ২ নম্বরটা হচ্ছে যে ব্যাংক নিজেই বাংলাদেশ সরকার নিজেই ঋণ করছেন। উচ্চ হারে ঋণ করছেন। ফলে আমরা বিনিয়োগকারীরা এই উচ্চ হারে ঋণ নিয়ে বিনিয়োগ করতে গেলে আমাদের জন্য কোনোভাবে এটা feasible হয় না। এটা এক। ২ নম্বর হচ্ছে যে সরকারকে এই ঋণ নেওয়া বন্ধ করতে হবে। এটা প্রাইভেট সেক্টর কিংবা যেসব জায়গায় আমাদের প্রাইভেট সেক্টর রিলেটেড সার্ভিস কিংবা ম্যানুফ্যাকচারিং আছে, তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। যদি প্রায়োরিটাইজ করা যায় তাহলে কর্মসংস্থান হবে। বাংলাদেশে এখন কর্মসংস্থান কিন্তু সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে আছে। আপনি যদি দেখেন প্রায় ৩ মিলিয়ন লোক কর্মসংস্থানের জন্য আসে কর্মসংস্থানের বাজারে। ওখানে প্রায় 1.4 মিলিয়ন লোকের কর্মসংস্থান হয়। 1.6 মিলিয়ন পিপলের কর্মসংস্থান হয় না। এটা একটা বড় চ্যালেঞ্জ। কেন? যে আজকে ইনফ্রাস্ট্রাকচার নাই যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে। ইনফ্রাস্ট্রাকচারটা কি? আমরা মূলত বুঝি যেটা হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি। বিদ্যুৎ আছে, বিদ্যুতের অ্যাভেলেবিলিটি নাই জ্বালানি স্বল্পতার কারণে। আপনি যদি বলেন ডোমেস্টিক গ্যাস আবার ধরেন 41 MMCFD গ্যাস, 41 MMCFD গ্যাস আমাদের প্রতি আমাদের রিকোয়ারমেন্ট আছে, আমাদের নিড আছে। আমরা সেখানে 25 থেকে 26 MMCFD গ্যাস পাই। এখান থেকে 1100 MMCFD গ্যাস আমরা ইম্পোর্ট করি আর বাকিটা ডোমেস্টিক গ্যাস। প্রতি বছরই 100 মিলিয়ন MMCFD গ্যাস কমে যাচ্ছে। ফলে কি দাঁড়াচ্ছে? আমরা গ্যাসের স্বল্পতার দিকে যাচ্ছি। ফলে গ্যাস বেসড যেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, প্রসেস ইন্ডাস্ট্রিজ আছে, এগুলা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ছে। অনেকগুলা মাল্টিপল চ্যালেঞ্জ রয়ে গেছে আমাদের। রিফরমেশনস আমরা বলেছিলাম যে রিফরমেশন আসবে, রিফরমেশন হবে। এই সরকার কিছুটা অ্যাড্রেস করছে কিছুটা। এটাকে আরো বেশি ব্যাপক হারে অ্যাড্রেস করতে হবে রিফরমেশনসটা। যদি রিফরমেশনস না হয় তাহলে কিন্তু আমরা যারা লোকাল ইনভেস্টার্সরা ইনভেস্টমেন্ট করার জন্য যদি আমরা কনফিডেন্স না পাই, তাহলে যারা বিদেশি বিনিয়োগ করবেন তারা কিন্তু পাবেন না। তারা এসে দেখতে চান যে এ দেশ, এখানে ইনভেস্ট করলে সেফ রিটার্ন হবে। এখানে এনবিআর এর জটিলতা থাকবে না, বাংলাদেশ ব্যাংকের জটিলতা থাকবে না, ব্যুরোক্রেটিক জটিলতা থাকবে না। এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে এবং আসার অপরচুনিটি বাংলাদেশের জন্য মতো দেশে আছে। জি, জনাব, আমরা যে আমাদের জ্বালানি খাত নিয়ে আমরা প্রায় দেখি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের যে তেল সরবরাহ সেটি ব্যাঘাত ঘটে। এটার জন্য বিকল্প কোনো উপায় কি আমাদের নেওয়া উচিত কিনা? আপনি যদি দেখেন গত 50 বছরের কথা, 50 বছরে কয়বার আমরা এ ধরনের জ্বালানি নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। বিভিন্ন সময় আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি, কিন্তু আজকের এই চ্যালেঞ্জটা ভয়াবহ চ্যালেঞ্জ হয়েছিল। কারণ আপনি জানেন যে প্রায় 81% আমাদের জ্বালানি এই এশিয়া এবং সাউথ এশিয়ার জ্বালানি আসে এই মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াতে আমরা এই চ্যালেঞ্জটা ফেস করেছি। তবে এটার আগামীতে যে চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে একটা এনার্জি সিকিউরিটিকে মানে অ্যাড্রেস করতে হবে। সেটা হচ্ছে অন্তত 3 মাসের একটা বাফার স্টক করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য যেটা সুবিধা হবে যে আগামী এইরকম যদি আরেকটা চ্যালেঞ্জ আসে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো। মানে এটা কিছুটা আসলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, হয়তো 3 মাসের রিজার্ভ যদি থাকে, আমাদের মজুদ যদি থাকে আমাদের কাছে। কিন্তু এর থেকেও বড় বিষয় যেটা হরমুজ প্রণালী নিয়ে আমরা দেখেছি যে চরম অনিশ্চয়তা, এই খুলে দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে, এই অস্থিরতা তো থামছে না।
তাহলে বিকল্প কোনো উপায় বা বিকল্প কোনো রাস্তা কি আমাদের বেছে নেওয়া উচিত কিনা? এটা আমরা অনেক আগে থেকেই ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের যে অনশোর এবং অফশোর ড্রিলিং ব্যবস্থা ছিল, আমরা এটাকে অ্যাড্রেস না করে পাওয়ার জেনারেশনটাকে বেশি অ্যাড্রেস করেছি। ফলে আমাদের জন্য একটা বড় যে অপরচুনিটিটা ছিল বে অফ বেঙ্গলে কিংবা ধরেন অন্যান্য জায়গায় অফশোর, আমাদের এই ড্রিলিংটাকে অনেক আগে অ্যাড্রেস যদি করতে পারতাম, তাহলে আমাদের জন্য কিন্তু এনার্জি সিকিউরিটিটা আরো ভালো এনশিওর হতো। এছাড়া পাশাপাশি আমাদেরকে আরেকটা জায়গায় অ্যাড্রেস করা দরকার ছিল, সেটা হচ্ছে এশিয়ান গ্রিড কানেক্টিভিটি কিংবা রিজিওনাল গ্রিড কানেক্টিভিটি। যে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে একটা দেশের সাথে আরেকটা দেশের গ্রিডের সাথে কানেকশন আছে, যাতে আমরা আমদানি এবং রপ্তানি দুটাই করতে পারি। আপনি জানেন যে সম্প্রতি 15ই জুন থেকে প্রায় 40 মেগাওয়াট পাওয়ার নেপাল থেকে আসছে, হাইড্রো পাওয়ার। এটা নভেম্বরের 15 তারিখ পর্যন্ত আসবে। এটা যখন সরকার বলল যে আরো 20 মেগাওয়াট আনার মতন সরকারের চাহিদা আছে, নেপাল সরকারের ক্যাপাসিটি আছে মানে তারা জেনারেট করার, কিন্তু এখানে জিওপলিটিক্যাল সমস্যা হওয়াতে এটাকে এক্সপোর্ট করা নেপালও পারছে না, আমরা আমদানি করতে পারছি না। তো আমাদের এই জায়গাগুলোতে জিওপলিটিক্যাল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করে আমাদেরকে আরো বেশি রিলেশন বেটার করতে হবে, যাতে আমরা একটা দেশ আরেকটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য প্রসার করতে পারি। তাহলে কিন্তু আমাদের এনার্জি সিকিউরিটিটা আরেকবার অন্য ধাপ থেকে অ্যাড্রেসড হবে। আমরা কূটনৈতিক সক্ষমতা এবং কূটনৈতিক যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো আরেকটু বাড়াতে হবে, সেটি নিশ্চয়ই আপনি বলছেন। এবং যে আমাদের প্রতিবেশী দেশ বলি বা বিভিন্ন দেশ বলি, তাদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে বাড়াতে হবে এবং পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন হয়তো আমাদের আনতে হবে এবং নজর দিতে হবে, সেটি আপনি বলছিলেন। কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে, সেটার জন্য আসলে আমাদের কি করা উচিত? কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় রয়েছে দেশের। এর আগে আমরা দেখেছি নানা সংকটের কারণে আসলে বিদেশি ইনভেস্টমেন্ট আমরা পাইনি। এবার কি এখন কি উদ্যোগ আসলে নিলে বাইরের দেশের ইনভেস্টমেন্ট আমরা ভালো পেতে পারি, যেটা আমাদের তারল্য সংকট কাটাতে সাহায্য করবে? আপনি যদি দেখেন যে এই সাউথ এশিয়ার ভিতরে সবচাইতে আমরা কম এফডিআই অ্যাট্রাক্ট করতে পারি। কেন করতে পারি না? কারণ আমাদের যে ইনভেস্টমেন্ট কনফিডেন্সটার একটা বড় অভাব রয়ে গেছে। কেন ইনভেস্টমেন্ট কনফিডেন্সটার অভাব রয়েছে? বিকজ যে আমাদের দেশের ডেমোক্রেটিক জিনিসটা, ডেমোক্রেসি না থাকলে একটা দেশে ইনভেস্টররা ইনভেস্ট করতে চায় না, বিদেশিরা। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রী উনি চীন সফরে যাচ্ছেন আজকে। যদি যান ওখানে মালয়েশিয়া গেছেন, মালয়েশিয়া, হ্যাঁ, ওখান থেকে উনি যখন যাবেন, উনি যখন চীন সফরে যাবেন, ডালিয়ান ইনভেস্টমেন্ট সামিটে জয়েন করবেন, ওখানে চায়নার যে ইনভেস্টার্স আছে তাদের সাথে যখন মিটিং করবেন, তখন কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। এক, দুই নম্বর হচ্ছে চায়নাতে প্রচুর সানসেট ইন্ডাস্ট্রিজ আছে, আমরা যেটা বলি যেসব ইন্ডাস্ট্রি চায়নাতে ডিসকারেজ করা হচ্ছে, সেসব ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে রিলোকেট করা যায়, তাহলে কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান হবে। এবং যখন চাইনিজরা আসবে, সাথে সাথে কোরিয়ানরা আসবে, সাথে সাথে জাপানিজরা আসবে, সাথে সাথে অন্যান্য দেশের ইনভেস্টার্সরাও আসবে, কনফিডেন্স পাবে। ফলে এখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারে কিছু কিছু জায়গায় অ্যাড্রেস করেছি, যেমন চীনকে আমরা একটা ইকোনমিক জোন তৈরি করে দিচ্ছি। এতে কিন্তু চাইনিজ ইনভেস্টরদের কাছে আরো বেশি কনফিডেন্স আসবে এবং চাইনিজ এফডিআই গুলাকে আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এটার জন্য দরকার হচ্ছে ডেমোক্রেসি। ফার্স্ট যে কালচারটা বাংলাদেশে, কনস্ট্যান্ট ডেমোক্রেসিটা সুন্দরভাবে থাকতে হবে। এক, দুই নম্বর হচ্ছে বাংলাদেশে যে রিফরমেশনস এর কথা আমরা বলছি, সেসব রিফরমেশনস এর কথা যাতে কাজে আমরা ফলাতে পারি, আমরা যাতে দেখাতে পারি যে হ্যাঁ আমরা রিফরমেশন যেটা মুখে বলছি কাজেও সেটা আমরা করছি। দুই, তিন নম্বর হচ্ছে যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমরা বরাবরই বলছি কিন্তু করছি না। যেমন পোর্ট হ্যান্ডেলিং কস্ট, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, আপনার লাইসেন্সিং কস্ট, এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। করলে এফডিআই অ্যাট্রাক্টেড হবে, এফডিআই অনেক বেশি কনফিডেন্স পাবে। আমাদের বাজারটা তো অনেক বড়, 2 মিলিয়ন, মানে আমাদের এখানে প্রায় 20 কোটি লোকের বসবাস। ফলে এই ডোমেস্টিক বাজারে আমরা যদি কোনো কিছু উৎপাদন করি কিংবা সার্ভিস প্রোভাইড করি, আমাদের জন্য কিন্তু সুযোগ এবং মানে মানে বাজার অত্যন্ত ভালো হবে বলে আমাদের বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBF এর সাবেক সভাপতি হুমায়ুন রশিদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আগামী বছর থেকে সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন করদাতারা। প্রথম প্রান্তিকে জমা দিলে ছাড় দেওয়া হবে 25,000 টাকা পর্যন্ত। ছাড়ের সুবিধা থাকছে না দ্বিতীয় প্রান্তিকে, করা হবে না জরিমানাও, তবে তৃতীয় প্রান্তিকে সর্বোচ্চ 3,000 আর চতুর্থতে জরিমানা গুনতে হবে 5,000 টাকা পর্যন্ত। অর্থনীতিবিদরা বলছেন আয়কর পরিশোধে ছাড় দেওয়ার পরিকল্পনায় বাড়বে রাজস্ব আয়, তবে সহজ করতে হবে কেটে রাখা অতিরিক্ত কর ফেরতের প্রক্রিয়া। SM আরফিন জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণ এশিয়ায় তলানিতে থাকা বাংলাদেশের কর জিডিপি অনুপাত 2030 সালের মধ্যে 10% উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রিটার্ন জমার সময় বারবার বাড়িয়েও কাঙ্ক্ষিত করদাতা না মেলায় আয়কর আইনে সংশোধন এনে নতুন করবর্ষ থেকে ব্যক্তি শ্রেণীতে সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ দেয়া হচ্ছে। তবে প্রান্তিক বিবেচনায় কর পরিশোধের বিধান হবে আলাদা। প্রথম প্রান্তিক অর্থাৎ 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে মিলবে 5% ছাড়। ছাড়ের পরিমাণ হবে সর্বোচ্চ 25,000 টাকা। দ্বিতীয় প্রান্তিকে জমা দিলে ছাড় পাবেন না করদাতারা, তবে দিতে হবে না অতিরিক্ত করও। তৃতীয় প্রান্তিকে বিলম্ব রিটার্ন দাখিলের জন্য গুনতে হবে জরিমানা, যা মোট করের 2% বা সর্বোচ্চ 3,000 টাকা। এছাড়া শেষ প্রান্তিক বা 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে রিটার্ন দাখিলে জরিমানা হবে করের 5%। অর্থনীতিবিদরা বলছেন আয়কর পরিশোধে ছাড় দেওয়ার পরিকল্পনায় উৎসাহী হবে করদাতারা, তবে সহজ করতে হবে কেটে রাখা অতিরিক্ত কর ফেরতের প্রক্রিয়া। এখন যে একটা সময়ে চাপ পড়ে যারা দেন তাদের থেকেও যারা নাকি এটা গ্রহণ করছেন NBR এর কর্মকর্তারা, তাদের জন্য একটা চাপ সৃষ্টি হয়। তো এটাকে যদি সারা বছরের মধ্যে যদি এটাকে স্প্রেড আউট করা যায়, তো তাহলে এটা তো আমার মনে হয় যে ব্যবস্থাপনার দিক থেকেও ভালো হবে। চলতি করবর্ষে কয়েক দফা সময় বাড়ানোর পর রিটার্ন দাখিল অনলাইনের বাধ্যবাধকতা থাকায় অতিরিক্ত 90 দিন পর্যন্ত সময় পেয়েছেন করদাতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবর জানতে আমরা চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জ DSCর ওয়েবসাইটে। আমরা যেটি দেখতে পাচ্ছি DSC এক্স ইন্ডেক্স বা প্রধান ইন্ডেক্স সেটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে রয়েছে। 5,687 পয়েন্টে অবস্থান করছে DSCর প্রধান সূচক, এবং DSC এস ইন্ডেক্স বা DSC সরিয়া সূচক আমরা যেটি দেখতে পাচ্ছি, সেই সরিয়া সূচকও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই যাচ্ছে এবং 1,159 পয়েন্টে অবস্থান করছে DSC সরিয়া সূচক, এবং DSC বাছাই সূচক যেটি রয়েছে সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 2,159 পয়েন্টে অবস্থান করছে DSC বাছাই সূচক। এবং শুরু থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 10টা থেকে শুরু হয়েছে এই লেনদেন। এই 10টা থেকে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে এবং 10টার কিছু পরে 10:15টার দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 10:15টার দিকে একটু নিচের দিকে যাচ্ছে এবং আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি যে কোম্পানির শেয়ারগুলো বিক্রি হচ্ছে সেই কোম্পানিগুলোর মধ্যে 163টি কোম্পানির শেয়ার আসলে ঊর্ধ্বমুখী রয়েছে, বেড়েছে দাম, এবং 147টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 79টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। আমরা দেখতে চাই যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলোর শেয়ারের দাম ঊর্ধ্বমুখী রয়েছে সেই কোম্পানিগুলোর নাম আমরা দেখতে চাই এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেটি আসলে আমরা একটু দেখতে চাই। প্রতিটি শেয়ার কততে বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ কততে বিক্রি হয়েছিল সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানাতে চাই। শুরুতেই আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মা শুরুতে অবস্থান করছে, যে শেয়ার বাজারে যেই কোম্পানির শেয়ারগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তার মধ্যে সবশেষ এই মুহূর্তে বিক্রি হচ্ছে বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ার 145 টাকা 70 পয়সায় এবং সর্বোচ্চ 149 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ারের দাম, এবং সর্বনিম্ন 142 টাকায় বিক্রি হয়েছে বেক্সিমকো ফার্মার এক একটি শেয়ারের দাম। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার প্রতিটি শেয়ারের বিক্রি হচ্ছে এই মুহূর্তে 56 টাকা 20 পয়সায় এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 57 টাকা 20 পয়সায় এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 55 টাকা 6 পয়সায়। যদিও গতকাল আমরা দেখেছি যে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার বিক্রি হয়েছে 57 টাকা 40 পয়সায়। তৃতীয় অবস্থানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রবির শেয়ার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 32 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 33 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 32 টাকা
6 পয়সায়। গতকাল এই কোম্পানির শেয়ার আসলে বিক্রি হয়েছে 32 টাকা 80 পয়সায় এবং এরপর কেডিএস রয়েছে, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, তার প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 52 টাকা 20 পয়সায় এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 53 টাকা এবং সর্বনিম্ন 49 টাকা 80 পয়সায় বিক্রি হয়েছে। আমার কাছে থাকা আসলে শেয়ার বাজারের এই ছিল সবশেষ খবর। নির্ধারিত সময় পার হলেও জামালপুর সদরে শেষ হয়নি লক্ষ্মীরচর নান্দিনা সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে নদের দুই পাড়ের মানুষ। 60% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। তারা বলছে আগামী বছরের জুনেই শেষ হবে পুরো প্রকল্পের কাজ। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। জামালপুর সদর উপজেলার 2 ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ব্যবস্থা সহজ করতে নন্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটির সুবিধা পাবে পার্শ্ববর্তী শেরপুরের 4 ইউনিয়ন সহ 2 জেলার চরাঞ্চলের মানুষ। 2022 সালের অক্টোবরে লক্ষ্মীরচর নন্দিনা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে দেওয়া হয় দায়িত্ব। দরপত্র অনুসারে 2025 সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে 2024 সালের আগস্ট থেকে থেমে যায় কাজ। পরে 2025 সালের ডিসেম্বরে আবারও শুরু হয় সেতু নির্মাণ। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ না হয় ভোগান্তিতে স্থানীয়রা। নদী পারাপারের একমাত্র বাহন হয়ে উঠেছে নৌকা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারী, শিশু ও রোগীদের। নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। 3 বছর প্রকল্প থাকা সত্ত্বেও 5 বছর পেরিয়ে গেছে, এখনো ব্রিজটার কাজ শেষ হলো না। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে নদী পার হইতে সমস্যা। আমাদের একটা রুগী নিয়ে যাওয়া আসার অনেক ঝামেলা হয়। ব্রিজের জন্য আমরা মালটা আমরা পার করতে পারি না, বেচতে পারি না। অতি তাড়াতাড়ি বৃষ্টি সম্পূর্ণ করার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ। 14টি স্প্যানের মধ্যে 11টি স্প্যানের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং কাজের গড় অগ্রগতি 60%। আমরা আশা করছি ব্রিজটি আগামী জুন 27-এ সমাপ্ত হবে। 606 মিটার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 106 কোটি 82 লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর। মেরামত শেষ না হওয়ায় 4 বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজি বাজার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে উৎপাদন ব্যাহতের সঙ্গে বাড়ছে আর্থিক ক্ষতি। এরই মধ্যে দেশে এসেছে সরঞ্জাম। মেরামত শেষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি, জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 4 বছরেও শেষ হয়নি মেরামত। বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে থেমে আছে উৎপাদন। 2016 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে হবিগঞ্জের শাহজি বাজার 330 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালের অগ্নিকাণ্ডের পর কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় দীর্ঘ মেরামত প্রক্রিয়া। 3.5 বছর পর চলতি ফেব্রুয়ারিতে মেরামত শেষ হলে উৎপাদনে ফেরে একটি ইউনিট। তবে এখনও উৎপাদনে ফেরেনি অপর ইউনিটটি। এতে ক্ষতির পাশাপাশি আর্থিক লোকসানও গুনতে হচ্ছে সরকারকে। কবে জনগণের এই ভোগান্তি শেষ হবে এটার তো কোনো সমাধান, কমপ্লিট সমাধান পাইতেছি না আমরা। ঠিক মতো বিদ্যুৎ থাকে না, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আর কি সবাই। বাকি যে ইউনিটগুলো আছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি আবার পুরোদমে এবং সব এই ইউনিটগুলো ইনশাল্লাহ চালু হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বিদেশ থেকে সংগ্রহে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। এতে বিলম্ব হয় মেরামত। তবে সরঞ্জাম আমদানি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মেরামত শেষে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি। সেপকো 3 নামক চাইনিজ কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। মালামাল সরবরাহ প্রক্রিয়াধীন আছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে দ্বিতীয় অংশ চালু হবে। সেই ক্ষেত্রে অত্র বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হয়ে যাবে 330 মেগাওয়াট। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, হবিগঞ্জ। নেত্রকোনায় মগড়া নদী পুনর্জীবিতকরণ প্রকল্পের 7 মাস পার হলেও দৃশ্যমান হয়নি তৎপরতা। দখল আর দূষণের কবলে খরস্রোতা নদীটি। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। দখলদারদের করা মামলা নিষ্পত্তি হলে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে, জানিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবিতে
রিপোর্ট। নেত্রকোনায় অবৈধ দখল আর দূষণের কবলে একসময়ের খরস্রোত মগরা নদী। স্থানীয়রা জানান, দশকের পর দশক ধরে নদীর দুই পাড় দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় অসংখ্য স্থাপনা। নদীতে ফেলা হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। এতে বর্ষায় পানির দেখা মিললেও তা দূষিত। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে শীর্ণখালে পরিণত হয় নদীটি। নদীটি উদ্ধারে 2025 সালের নভেম্বরে নেওয়া হয় 2 বছর মেয়াদী পুনর্জীবিতকরণ প্রকল্প, কিন্তু 7 মাস পার হলেও শুরুই হয়নি দৃশ্যমান কোনো তৎপরতা। আশেপাশের মানুষের জমি জমা দখল করে নদীকে খালি পরিণত করছে। এত পরিমাণ ময়লা আবর্জনা ফেলাচ্ছে যেখানে আশপাশ ভরে যাচ্ছে, দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছি। মগরা নদীর যে 45 কিলোমিটার খননের জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করা হোক। তবে অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে, দখলদারদের করা 49টি মামলা নিষ্পত্তির কাজ চলছে। এরপরই শুরু হবে নদী পার থেকে অবৈধ দখল উচ্ছেদ ও খনন কাজ। আমরা অলরেডি নদী পুনঃখনন কাজে দরপত্র আহ্বান করেছি, কিছু দরপত্র সম্পন্ন হয়েছে। আমরা আগামী সুষম মাসে পুনঃখনন কাজ শুরু হবে এবং শেষও করে দেব আশা করছি। অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, উচ্ছেদ কার্যক্রম, এই কাজের মধ্যে অর্ধেক কাজ হয়ে গেছে। বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করব। মগরা নদীর 41 কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে 48 কোটি 49 লাখ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। এ সময়ের বাণিজ্য। যাত্রাপথে ট্রেনের ইঞ্জিন বিকল বা লাইনচ্যুতি যেন নিয়মিত হয়ে উঠেছে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে। প্রভাব পড়ছে সময়সূচিতে, ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, পুরনো ইঞ্জিন আর দুর্বল লাইনে কাটছে না দুর্দশা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে সরকার, চলছে প্রকল্প প্রণয়নের কাজ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 11 মে ত্রিশালের আউলিয়ানগর এলাকায় বিকল হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল। সাম্প্রতিক সময়ে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে এমন ঘটনা ঘটছে অহরহ। কখনো চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, কখনো ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে যাওয়া, আবার কখনো হুক ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আসছে হরহামেশাই। এই রুটে জুন মাসেই 3টি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 18টি, আর 2025 সালে বিকল হয় 25টি ট্রেনের ইঞ্জিন। এমন ঘটনায় ঘন্টার পর ঘন্টা লাইনে আটকে থাকছে ট্রেন, ভেঙে পড়ছে সময়সূচি। বাস লাইনে থেকে ট্রেন লাইনে আপনাকে নিরাপদ মনে করে দেখে আমরা ট্রেনে যাতায়াত করি। ট্রেনে যদি এরকম ভোগান্তি হয়, আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। সময় মতো আমরা আসতে পারি না। মনে করেন আমি ডাক্তার দেখাইতে যাব, 4টার জায়গায় 5টায় আসতে হচ্ছে, 6টায় আসতে হচ্ছে। এই ইঞ্জিন সমস্যা হয়, মানে রাস্তার মাঝখানে হঠাৎ থাইমা যায়। লাইনগুলো উঁচা নিচা হয়ে গেছে, ডাইবে গেছে, এক জায়গায় উঁচা হয়ে গেছে, রিক্স হয়ে গেছে যাইতে। আমাদের ইঞ্জিনগুলো একটু পুরনো, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের এই সীমিত যতটুকু সুযোগ আছে এটা নিয়ে সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়া যাওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে চলাচলকারী ট্রেনের বেশিরভাগ ইঞ্জিনের বয়স 30 থেকে 45 বছর। 73 বছরের পুরনো ইঞ্জিনও আছে দুটি, যেখানে 20 বছরেই এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার কথা। এগুলোর বয়স অ্যাবাউট 30 ইয়ার্স রেলে এরা কাজ করে যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। আর যেগুলো নতুন ইঞ্জিন, এগুলো মোটামুটি সার্ভিস ভালো দিচ্ছে। শুধু ট্রেনের ইঞ্জিন বিকল নয়, লাইনও বেহাল। রেলপথে পাথর, স্লিপার ও নাট বল্টুর ঘাটতি এবং লাইনের নাজুক অবস্থার কারণে ধীর গতিতে চালাতে হয় ট্রেন। তবুও প্রায়ই ঘটছে লাইনচ্যুতির ঘটনাও। সম্প্রতি লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘ সময় রেলপথে উন্নয়ন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। রেলে যারা দায়িত্ব পালন করেন, দেখা যায় যে রেলের সংস্কার উন্নয়নমূলক কাজ কাগজে হয়, কিন্তু দেখা যায় যে যেখানে পাথর ফেলার কথা সেখানে পাথর ফেলছে না। রেল সেবাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি বিশাল সিন্ডিকেট অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে বর্তমান সরকার। প্রকল্প প্রণয়নের কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আমাদের বর্তমান সরকার এই লাইনকে উন্নয়ন করার জন্য নজর দিয়েছেন।
বর্তমানে যে লাইনটা আছে সেই লাইনটাকেই পুনর্বাসন মানে লাইনটাকে আরও আপগ্রেড করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম রুটে 18টি ট্রেন চলাচল করে। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ভাওয়াল ও ধলেশ্বরী নামে 2টি মেইল ট্রেন এবং মোহনগঞ্জগামী 2টি লোকাল ট্রেন ও জামালপুরের দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন বন্ধ আছে। শুধুমাত্র মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন আর নরবরে লাইনের কারণে এই রুটে এক্সপ্রেস ট্রেনগুলো যেন চলে লোকালের গতিতে। সংশ্লিষ্টরা বলছেন, কোটি কোটি টাকার উন্নয়নের সুফল পেতে হলে প্রয়োজন ইঞ্জিন সংকট এবং ফিটনেস সমস্যার স্থায়ী সমাধান। সেই সাথে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজন ডুয়েল গেজ ডাবল লাইন স্থাপন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার জনপদের অর্থনীতির খবর। রাজশাহীতে মৌসুমের শেষে বাড়ছে আমের দাম। এ বিষয়ে বিস্তারিত জানতে রাজশাহীর শিরোইল এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ধীরে ধীরে ফুরিয়ে আসছে আমের মৌসুম, যে কারণে দাম বাড়তে শুরু করেছে সব ধরনের আমেরই। এরই মধ্যে গোপালভোগ ও ক্ষীরসাপাদ, আমরা অনেকে যেটি হিমসাগরও বলে থাকি, সেই দুটি আম কিন্তু বাজারে মিলছে না। এই দুটি আম সবচেয়ে বেশি সুস্বাদু মিষ্টি এটি হয়ে থাকে এবং ক্রেতাদের সবচেয়ে বেশি চাহিদা হয়ে থাকে এই দুইটি আমেরই। কিন্তু এই দুইটি আম কিন্তু বাজার থেকে এরই মধ্যে উধাও হয়ে গেছে। এখন বাজারে যেগুলো মিলছে সেগুলোর মধ্যে রয়েছে ল্যাংড়া আম। আপনারা জানেন যে এই ল্যাংড়া আম এটিও বেশ সুস্বাদু, সেটি কিন্তু 2800 থেকে 3000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনারা যে আমটি দেখছেন সেটি হচ্ছে বাড়ি 4 জাতের আম। এই আমটি 2800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আরও বেশ কিছু আম এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কাটিমন আমও বিক্রি হচ্ছে। কাটিমন আম 2600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে ব্যানানা ম্যাঙ্গো যেটি, সেটি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা করে। পাশাপাশি এখানে হাড়িভাঙ্গা বিক্রি হচ্ছে। রংপুরের যে হাড়িভাঙ্গা আম বলা হয়ে থাকে, যেটি বিখ্যাত রংপুরের আম, সেই হাড়িভাঙ্গা আমও এখানে কিন্তু 2800 টাকা করে প্রতি মন 2800 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলে আমের যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। হঠাৎ করে আসলে আমদানি কমে গেছে অনেক ক্ষেত্রে। এবার কিন্তু আম একবারে পেকে যাওয়ার কারণে আমের যে মৌসুম সেটি কিন্তু কিছুটা ছোট হয়ে এসেছে। আমের যে কারণে দামের যে সেটি বাড়তি দামের কারণে সাধারণ ক্রেতাদের বেশ বেগ পেতে হচ্ছে কিনতে যে, এবং সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে হঠাৎ করে এবার আমের দাম প্রতি মনে 1000 টাকা কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু এটি বেড়ে গেছে। যে কারণে হঠাৎ করে এই দাম বাড়ার কারণে অনেকটা তাদেরকে আম কিনতে এসে বেকায়দায় পড়তে হচ্ছে। অনেকে হয়তো যেখানে 1 মণ নিতেন সেখানে তাদেরকে অর্ধেক নিতে হচ্ছে 20 কেজি। এই ধরনের আম তারা কিন্তু এখানে নিচ্ছেন। বিক্রেতারাও বলছেন যে আসলে যেহেতু মৌসুম ধীরে ধীরে শেষের দিকে আসছে, এখন আসলে আমের দাম বাড়বে, এটি স্বাভাবিক, এবং তারা বেশি দামে কিনছেন, যে কারণে বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী শিরোইল যে বাস টার্মিনাল এই এলাকাটি রয়েছে, এখানে যে অস্থায়ী দোকানগুলো গড়ে উঠেছে, এই অস্থায়ী দোকানগুলোর মূল ক্রেতা কিন্তু বেশিরভাগই ভ্রাম্যমাণ ক্রেতা। আপনারা জানেন যে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এখানে মানুষজন কিন্তু যাওয়া আসা করে, মূলত পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য এখান থেকে আসলে আম কিনে নিয়ে যাওয়া হয়। এই যে আপনারা যে আমটি দেখছেন বাড়ি 4 জাতের আম, এটিও বাজারে এসেছে, এটিরও চাহিদা রয়েছে। তবে আসলে এখন সবচেয়ে বেশি আম চাহিদা রয়েছে সেটি আম রূপালী, এবং এখন ল্যাংড়া আমের যে চাহিদা সেটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে কিন্তু যে আমটি আসবে সেটি হচ্ছে ফজলি আম। ফজলি আমের পর আশিনা আম দিয়ে কিন্তু আমের যে মৌসুম সেটি কিন্তু শেষ হয়ে যায়। সব মিলে আসলে বলা চলে যে জমজমাট বেচা কেনা সেটি বলা যাবে না। রাজশাহীর বিভিন্ন বাজারেই আসলে এইভাবে আম বিক্রি হচ্ছে। বেশিরভাগ এখানে কেজি দরে বিক্রি হয়ে থাকে। কেজি হিসেবে, অনেক ক্ষেত্রে মন হিসেবে কিনলে কিছুটা হয়তো কিছুটা দাম কম পড়ে, কিছুটা সাশ্রয়ী হয় ক্রেতাদের জন্য। তবে এখন পর্যন্ত আমের যে দাম সেটি আসলে অনেকটাই বেশি, ক্রেতারা আসলে এমনটাই বলছেন। বিক্রেতাও নানা তালবাহানা করছেন। তারা বলছেন যে আসলে বাগান থেকে আম পেড়ে এখন তাদের কাছ পর্যন্ত নিয়ে আসার জন্য যে খরচ হচ্ছে, পাশাপাশি আমের যে আমদানি আগের চেয়ে অনেক বেশি কমে গেছে, যে কারণে আসলে এবার আমের দাম হঠাৎ করে একটু বাড়তির দিকে, এমনটাই আসলে বিক্রেতারা আমাদেরকে বলছেন।
সব মিলে আম এখন বেচা কেনা চলছে, তবে জমজমাট বেচা কেনা সেটি কিন্তু এখন আর নেই বললেই চলে। তো আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে সর্বশেষ। রাজশাহীর শিরোইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা একটু দিনাজপুরে যেতে চাই। বোরো মৌসুম শেষ না হতেই দিনাজপুরে বাড়ছে চালের দাম। 3 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের কেজিতে বেড়েছে 4 থেকে 7 টাকা। বিস্তারিত জানবো গোলাম নবী দুলালের কাছ থেকে। দুলাল, আমাদেরকে সবশেষ তথ্য একটু জানাতেন যদি, চালের দামের কি অবস্থা? বড় মৌসুম শেষ না হতেই দিনাজপুর ধান চালের জেলা, এখানে চালের দাম বাড়ছে এবং এই চালের দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি সমস্যা এবং বিপাকে পড়েছে নিম্ন শ্রেণীর আয়ের মানুষ। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি, যেখানে আপনার চালের বেচাকেনা সবচেয়ে জমজমাট এবং আমরা দেখছি যে এই পাইকারি মার্কেটে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে গত 3 সপ্তাহ আগে মিনিকেট 29, 28 এবং এই চালটি 4 থেকে 6 টাকা প্রতি কেজিতে বেড়েছে এবং বিশেষ করে চিকন যে চাল সেটা হচ্ছে জিরা কাটারি, সেই চালটি আপনার প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। এবং তাদের যে যুক্তি, তারা যেটা বলছেন, যেহেতু তারা মিল গেট থেকে এই চালগুলো নিয়ে আসেন এবং মিলাররা এই চাল বৃদ্ধি করার কারণে তাদের বেশি দাম দিয়ে কিনে কিন্তু তারা এই চাল আমরা বাজারে বিক্রি করছেন। কারণ আর এই বিষয়ে যারা মিলার আছেন, মিলারদেরকে বলতে গেলে তারা যেটা বলছেন যে বাজারে ধানের দাম বেশি, এছাড়া জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ধানের দাম তারা বাড়তির দিকে, এই কারণে ধানের দামের সামঞ্জস্য রক্ষা করে তারা কিন্তু চালের দামটা নির্ধারণ করেন, এই কারণে তাদের বেশি দাম দিয়ে চাল বিক্রি করতেছে। অথচ ভোক্তারা এই যুক্তি মানতে নারাজ, যেহেতু বড় মৌসুম। কারণ এই যে চালগুলো আমরা বাজারে দেখছি, আপনার এই চাল কিন্তু আপনার আগের ধান দিয়ে আপনার চাল উৎপাদন করে থাকে। এবং মিলাররা যে যুক্তি দিচ্ছে আরেকটি বিষয়ে, যে এই দিনাজপুরে আপনার সবচেয়ে বেশি প্রথম অবস্থায় যে চাল ধান বাজারে উঠেছিল, যারা মধ্যস্বত্বভোগী বড় বড় চাল বা ধান ব্যবসায়ী, তারা কিন্তু চাল কিনে আপনার এবং ধান কিনে মজুত করেছেন। এই কারণেই আপনার আজকে চালের দামটা বেশি হচ্ছে। তবে এখানে আমরা যারা খাদ্য বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা যুক্তি দিচ্ছেন, তারা বলছেন যে তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন এবং প্রতিটি দোকানে দোকানে তারা যায় আপনার এই চালের যে দাম যে বৃদ্ধি, সে বিষয়টা কিন্তু তারা আপনার মনিটরিং করে চলছেন। তবে যারা বড় বড় মিলার, তারা যেটা বলছেন যে খাদ্য বিভাগ শুধু মিলার এবং চাল ব্যবসায়ীদের আপনার তারা মনিটরিং করছেন, কিন্তু উপজেলা লেভেলে অনেক চাল ব্যবসায়ী আছেন, ধান ব্যবসায়ী আছেন, তারা কিন্তু বড় বড় গোডাউন করে এই চাল এবং ধান কিন্তু তারা মজুত করেছেন। মজুত করার কারণে কিন্তু আপনার এই চাল এবং ধানের দামটা একটু বাড়ছে। বিশেষ করে চালের দাম বৃদ্ধির যে অন্যতম কারণ, সেটি বলছে যে দিনাজপুরে কিন্তু কয়েকটি মিলার আছে, যারা সিন্ডিকেট করে কিন্তু এই চালের দামটা তারা বৃদ্ধি করেন এবং এই চালের দাম বৃদ্ধির করার কারণে কিন্তু যারা পাইকার এবং খুচরা ব্যবসায়ী, তাদের বাধ্য হয়ে কিন্তু বেশি দাম দিয়ে সাধারণ যারা ভোক্তা, তাদের কাছে চাল বিক্রি করতে হচ্ছে। তবে জেলা খাদ্য বিভাগ যে তাদের যে মনিটরিং করছেন, এই মনিটরিংটা আরো জোরদার করার জন্য ভোক্তারা বারবার তাদের আহ্বান জানিয়েছেন। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে চাল কেনাবেচার সর্বশেষ এই ছিল। দেখছেন এ সময় বাণিজ্য। প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী পরিচালিত হচ্ছে স্কয়ার গ্রুপের মোবাইল হেলথ কেয়ার উদ্যোগ 56,000 স্কয়ার মাইল জুড়ে। এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার রাজধানীর খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। খিলগাঁওয়ের বালুরপাড়ে অবস্থিত আব্দুল আজিজ ভুঁইয়া ও বেগম শায়েস্তা নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ক্যাম্পটি পরিচালিত হয়। হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা 9 আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব। তিনি তার এলাকার অসহায় মানুষদের সেবাদানে পরিচালিত এই ক্যাম্পটিকে সাধুবাদ জানান এবং আয়োজক স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে চা কোম্পানি ইস্পাহানি টি লিমিটেডের প্রিমিয়াম টি ব্র্যান্ড ব্লেন্ডার্স চয়েসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো ব্লেন্ডার্স চয়েস আনপ্লাগড।
শনিবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে এটি আয়োজন করা হয়। সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং ইতিবাচক জীবনধারাকে উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় ভোরবেলায় একটি যোগা দিবসের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালি শেষে সহস্রাধিক অংশগ্রহণকারী বসুন্ধরা স্পোর্টস সিটিতে সমবেত হন এবং যোগা, ওয়েলনেস টক, মেন্টাল ক্ল্যারিটি নিয়ে আয়োজিত বিভিন্ন আকর্ষণীয় সেশনে অংশ নেন। এবার মুক্তবাজারের খবর। শক্তিশালী মার্কিন ডলার এবং কঠোর মুদ্রানীতির প্রত্যাশা বৃদ্ধির কারণে টানা তৃতীয় সপ্তাহের মতো পতনের পথে রয়েছে স্বর্ণ। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 1.5% বেশি। এছাড়া কমতি রূপা, কপার, স্টিল, লিথিয়ামের দামও। টানা 3 সপ্তাহ ধরে কমতির দিকে মূল্যবান ধাতু স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্স বলছে, শক্তিশালী মার্কিন ডলার এবং কঠোর মুদ্রানীতির প্রত্যাশা বৃদ্ধির কারণে পতনের মুখে স্বর্ণের বাজার। প্রতিষ্ঠানটির তথ্য, সকালে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $4,151.74, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 1.66% কম। কমছে রূপার দামও। সপ্তাহ ব্যবধানে প্রায় 4.22% কমে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $64.09। একদিনে কমেছে 1.15%। কমেছে কপারের দামও। একদিনে 0.25% কমে প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে $6.32। সপ্তাহ ব্যবধানে কমেছে 1.61%। স্টিলের বাজারও কমতির পথে। সপ্তাহ ব্যবধানে 1.53% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $455। কমছে লিথিয়ামের দামও। সপ্তাহ ব্যবধানে 0.45% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $24,706। ফরহাদুর রহমান, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ুগত পরিবর্তন বা এল নিনোর প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে সার ও জ্বালানি তেলের বাজারে এরই মধ্যে সংকট তৈরি হয়েছে, যা এল নিনোর বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল ও কঠিন করে তুলতে পারে। বিশ্বব্যাংকের সবশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের পানির উষ্ণতা বাড়ার ফলে বিশ্বজুড়ে চরম বৈরী আবহাওয়া দেখা দিতে পারে। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ও সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ সংকটের মধ্যেই এল নিনোর প্রভাব খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও ঝুঁকিতে ফেলবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংক খাতে তারল্য 3,77,000 কোটি টাকার বেশি। 25,000 কোটির স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। ঋণ নিতে বেসরকারি খাত আগ্রহ না দেখালে প্রবৃদ্ধি হোঁচট খাওয়ার শঙ্কা। বছর জুড়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন করদাতারা। প্রথম 3 মাসে 25,000 টাকা ছাড়। নতুন উদ্যোগে বাড়বে রাজস্ব। আশা অর্থনীতিবিদদের। প্রক্রিয়া সহজ করার পরামর্শ। এবং 4 বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজি বাজার বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। ব্যাহত উৎপাদন, বাড়ছে আর্থিক ক্ষতি। ফেব্রুয়ারিতে পূর্ণ সক্ষমতায় উৎপাদনের আশা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।